সামরিক দিক থেকে পিছিয়ে থাকা ছোট ছোট দেশগুলি বিগত সময়ে ইসরায়েল বা রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর ওপর সস্তার ড্রোনের ব্যবহার করে যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে, যা ড্রোন শক্তিতে উন্নত দেশগুলোর থেকে খানিক পিছিয়ে থাকা ভারতীয় সেনাবাহিনীর কপালেও কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে। আমি এই আলোচনা সাপেক্ষে যদি বাংলাদেশেরই উদাহরণ টানি, দেখুন ধীরে ধীরে ভারত বাংলাদেশ সম্পর্ক যেদিকে যাচ্ছে আর বাংলাদেশ পাকিস্তান পিরিত যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনে বাংলাদেশের কোনো স্মল স্কেল যুদ্ধের সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া ভারতের নিজের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আগামী দিনে চিকেন নেককে এলিফ্যান্ট নেকে পরিণত করতেই হবে, যে কারণে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতেই হবে। আজকে আলোচনা করব ছোট দেশগুলির সস্তার ড্রোন ব্যবহার কেন ভারতীয় সেনাকে চিন্তায় ফেলছে এবং ভারতীয় সেনা এই ড্রোন যুদ্ধের কথা মাথায় রেখে কি কি পদক্ষেপ নিচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গত বছর ঘটা অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বা রাফালের মতো কোটি কোটি ডলার ব্যয়ে তৈরি সমরাস্ত্র ব্যাপক পরিমাণে ব্যবহার করেছে ভারত। প্রতিরক্ষা বিশ্লেষকদের অবশ্য দাবি, আধুনিক সময়ে লড়াইয়ের গতি ঘুরিয়ে দিচ্ছে সস্তা দরের কামিকাজে ড্রোন ও রকেট। বন্ধুরা, পূর্ব ইউরোপের ইউক্রেন রাশিয়া হোক অথবা পশ্চিম এশিয়ার ইসরায়েল হামাস, দেখুন গত কয়েক বছর ধরেই বিভিন্ন ফ্রন্টের যুদ্ধকে কেন্দ্র করে সরগরম রয়েছে সারা বিশ্ব। 21 শতকের এই সমস্ত সংঘর্ষগুলির চুলচেরা বিশ্লেষণ জারি রেখেছেন এদেশের দুদে সেনা অফিসার থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের দাবি, দ্রুত বদলে যাচ্ছে আক্রমণ ও প্রতি আক্রমণের কৌশল, পরিবর্তন এসেছে কিন্তু সমরাস্ত্রেও। তাই এখন আর শুধুমাত্র রাফাল, S-400 বা ব্রহ্মস মিসাইলে থেমে থাকলে কিন্তু চলবে না ভারতের। এই ইস্যুতে সম্প্রতি ভারতের স্থলবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ স্যারের একটি প্রবন্ধ কিছুদিন আগে প্রকাশ করে জনপ্রিয় নিউজ পত্রিকা দ্য ইউরেশিয়ান টাইমস। সেখানে তিনি জানিয়েছেন যে বর্তমান সময়ে সস্তা দরের কিছু স্মার্ট হাতিয়ার ব্যবহারের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর সেগুলির ধ্বংসক্ষমতা কোটি কোটি ডলার খরচ করে তৈরি অস্ত্রগুলোর থেকে কিন্তু কোনো অংশে কম নয়, যা অনেকাংশে লড়াইয়ের গতিও বদলে দিচ্ছে। এই রণকৌশলের দিকে ভারতের সতর্ক দৃষ্টি রাখার কথা তিনি বলেছেন। এ বিষয়ে তিনি ইসরায়েল, ইরান, তুর্কি, ইউক্রেনের মতন দেশের আধুনিক যে ড্রোন প্রযুক্তির ব্যবহার, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে ততই আকারে ছোট কামিকাজে ড্রোন, চলমান যুদ্ধাস্ত্র ও রোবোটিক্স হাতিয়ারের ব্যবহার বিভিন্ন রণাঙ্গনে কিন্তু বেড়েই চলেছে। কিন্তু কোটি কোটি ডলার ব্যয় করে তৈরি করা বোমারু বিমান, লড়াকু জেট বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কিন্তু এই ছোট ছোট ড্রোনের সাহায্যে দিব্যি ধ্বংস করা সম্ভব হচ্ছে। তেল বা গোলা বারুদের ডিপোর মতো কৌশলগত সম্পদ ধ্বংস করতেও কিন্তু পাইলটবিহীন যান বর্তমানে অনেক সেনাবাহিনীর একটা প্রধান চয়েস হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে যদি আমরা দেখুন গত বছরের জুনে রাশিয়ার ভিতরে ঢুকে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় গুপ্তচর বাহিনী। সেই অভিযানের পোশাকি নামও দিয়েছিল অপারেশন স্পাইডার ওয়েব। এতে অন্তত সস্তা দরের 117 থেকে 120টা ফার্স্ট পার্সন ভিউ আত্মঘাতী মানববিহীন যান ব্যবহার করেছিল ইউক্রেন। তাতে সব মিলিয়ে মোটামুটি মস্কোর 41টি সামরিক বিমান ধ্বংস করতে ও ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছিল কিন্তু তারা। এর মধ্যে ছিল Tu-95 মতো কৌশলগত বোমারু বিমান। পশ্চিমী গণমাধ্যমগুলোর দাবি ছিল কয়েক ঘন্টার ওই হামলায় 700 কোটি ডলারেরও বেশি টাকার লোকসানের মুখে পড়েছিল ক্রেমলিন। এই একই বিষয় কিন্তু আমরা ইসরায়েল হামাস যুদ্ধেও দেখেছি। গাজা উপত্যকার লড়াই চলাকালীন প্যালেস্তাইনপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি ঝাঁকে ঝাঁকে রকেট পাঠিয়ে ইসরায়েলি শহরগুলোকে নিশানা করছিল। আয়রন ডোম নামের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেগুলি মাঝ আকাশে ধ্বংস করে ইহুদি ফৌজ। পরে কিন্তু জানা গেছিল এতে ইসরায়েলের আর্থিক দিক থেকে যথেষ্টই লোকসান হয়েছিল, কারণ আয়রন ডোমে ব্যবহৃত এক একটি তামির ক্ষেপণাস্ত্রের দাম কয়েক কোটি ডলার। সেখানে নামমাত্র টাকা খরচ করে ধ্বংসাত্মক রকেট তৈরি করেছিল হামাস। সবথেকে বড় কথা হলো, গত 2 বছর ধরে প্যালেস্তাইনপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে আয়রন ডোম যে 100% সাফল্য পেয়েছে তা কিন্তু নয়। উল্টে হামাসের ড্রোন ও রকেট হামলায় বেশ কিছু জায়গায় ধ্বংস হয় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত মে মাসে অপারেশন সিন্দুর চলাকালীন চীন নির্মিত
HQ-9P নামের এয়ার ডিফেন্স সক্রিয় রেখেছিল পাকিস্তানের ফৌজ। লড়াইয়ের গোড়াতেই ইসরায়েলি হারব কামিকাজে ড্রোনের সাহায্যে সেটি উড়িয়ে দিয়েছিল কিন্তু ভারতীয় সেনা। ফলে পরবর্তী পর্যায়ে ইসলামাবাদের 11টি বায়ুসেনা ঘাঁটিতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আক্রমণ শানাতে অসুবিধা হয়নি কিন্তু ভারতীয় সেনার। আর আপনারা খেয়াল করুন, ঠিক অপারেশন সিন্দুরে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পরেই কিন্তু তারা ঘোষণা করেছে আর্মি রকেট ফোর্স কমান্ড তৈরির কথা। বর্তমানে চীনের এবং ইরানের কাছে রয়েছে বিশেষ এই রকেট বাহিনী। মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও স্বল্প পাল্লার রকেট হামলার জন্য কিন্তু এরা বিশেষভাবে প্রশিক্ষিত। এদেশের প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ কিন্তু দাবি করেছেন ঠিক ওই আদলেই আর্মি রকেট ফোর্স কমান্ড তৈরির নীল নকশা করেছে পাকিস্তান। তাই ভারতীয় সেনায় কাঠামোগত কিছু রূপান্তরের প্রয়োজনীয়তার কথা বলতে শোনা যাচ্ছে তাদের মুখে। সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, রোবোটিক্স ও স্বায়ত্তশাসনমূলক যুদ্ধপ্রণালীর জন্য বিপুল টাকা লগ্নি করছে বেজিং। বৃহৎ পরিসরে নজরদারি ও কামিকাজো ড্রোন, রোবোটিক্স গ্রাউন্ড ভেহিকেল এবং সস্তা দরের কিছু অন্যান্য হাতিয়ারও কিন্তু তৈরি করছে চীন। আর সেগুলির কিছুটা নিজেদের জন্য রেখে বাকিটা কিন্তু তারা ভারতের শত্রু দেশ পাকিস্তান এবং বাংলাদেশকে কিন্তু সরবরাহ করবে, যা অবশ্যই ভারতের জন্য কিন্তু উদ্বেগের। দেখুন, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে যদি দেখি, প্রথমের দিকে রাশিয়া ইউক্রেনের ওপর ট্যাঙ্ক আর সাজোয়া গাড়ি নিয়ে আক্রমণ করেছিল, কিন্তু পরবর্তীকালে ড্রোন ও জ্যাভলিনের মতন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিন্তু ইউক্রেন রাশিয়াকে আটকেছিল। নদী বা সমুদ্রের জলের নিচে ড্রোন ব্যবহার করতেও কিন্তু দেখা গেছে ইউক্রেনকে। আর এই বিপদ থেকে বাঁচতে পরবর্তীকালে কিন্তু রাশিয়াও নিজেদের পরিকল্পনা পাল্টে ইরানের তৈরি আত্মঘাতী শাহেদ ড্রোন ব্যবহার করা শুরু করেছিল ইউক্রেনের ওপর। তাই পাকিস্তান ও বাংলাদেশের মতো অর্থনৈতিক দিক থেকে কম শক্তিশালী দেশগুলো কিন্তু ভারতকে ড্রোন ব্যবহারের মাধ্যমে বিপদে ফেলতে পারে। এবার দেখি ভারত এই শত্রুপক্ষের ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিয়েছে। দেখুন, অপারেশন সিন্দুর বা সারা বিশ্বে ঘটা ড্রোন হামলা থেকে শিক্ষা নিয়ে ভারতও শত্রুর ড্রোন বাহিনীকে আটকাতে কিছু পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যার নাম দেওয়া হয়েছে সক্ষম। এটাকে আমরা নতুন আকাশ ঢাল বলতে পারি, যা শত্রুপক্ষের ড্রোন হামলা থেকে আমাদের রক্ষা করবে। এটা কিভাবে কাজ করে? এটা আমাদের স্থলবাহিনীর আর্মি ডেটা নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত থাকে। এই বহু চোখ কানওয়ালা সক্ষম গ্রিড সীমান্তের সামনের এলাকাগুলিতে সবসময় আকাশের দিকে নজর রাখে। এই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করা হয়েছে, যেখানে শত্রুপক্ষের ড্রোনের আকার দেখে নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম। অর্থাৎ যদি সেটা ছোট ড্রোন হয় তাহলে সেটাকে জ্যাম করে নিষ্ক্রিয় করে দেবে, আর যদি ড্রোন বড় হয় তাহলে কাইনেটিক অস্ত্র ব্যবহার করে সেটিকে ধ্বংস করতে সক্ষম হবে। এই সক্ষম সিস্টেমটা কিন্তু ইতিমধ্যেই স্পর্শকাতর সীমান্তের এলাকাগুলোতে পরীক্ষামূলকভাবে বসানো হয়ে গেছে। এছাড়াও ড্রোন ধ্বংস করতে সক্ষম এরকম লেজার উইপনের উপর কিন্তু DRDO দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং এর কিছু পরীক্ষামূলক প্রয়োগও করেছে। কারণ অপারেশন সিন্দুরে ভারতকে অনেক ব্যয়বহুল মিসাইল ব্যবহার করতে হয়েছে। দেখুন, যেখানে একটি মিসাইল তৈরি করতে খরচ হয় আনুমানিক 5 থেকে 30 কোটি টাকা, সেখানে একটি সস্তা কামিকাজে ড্রোন তৈরি করতে কিন্তু খরচ পড়ে মাত্র 3 থেকে 5 লক্ষ টাকা। আর এই কারণেই ভারতীয় সেনাও প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণেও ড্রোনকে কাজে লাগাতে চাইছে, যে কারণে ইতিমধ্যেই প্রায় 2000 কোটি টাকা খরচ করে 850টি কামিকাজে ড্রোনের অর্ডার দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী তৈরি করেছে বিশেষ বাহিনী ভৈরব। কিভাবে শত্রু ঘাঁটিতে ড্রোন পাঠিয়ে হামলা করতে হবে, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সীমান্ত এলাকায় নজরদারি চালাতে হবে, এই সব বিষয়ে বিশেষ পারদর্শী এই বাহিনী। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অপারেশন চালাতে এবং শত্রুর গুলিতে আহত হলে নিজেরাই চিকিৎসায় পারদর্শী কিন্তু এই বাহিনী। ভারতীয় সেনার কাছে এই মুহূর্তে ইসরায়েলি হেরন ড্রোন ও DRDO তৈরি রুস্তম 2 এর মতো আক্রমণাত্মক ও নজরদারি ড্রোন রয়েছে। তবে এটা সত্যি যে ভারত ড্রোন টেকনোলজিতে কিন্তু এখনও অনেকটাই পিছিয়ে। যদিও ভারত সরকার 2030 সালের মধ্যে ভারতকে বিশ্বের ড্রোনের হাব বানানোর একটা পরিকল্পনা নিয়েছে এবং এই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেছে। যেমন ড্রোন শিল্পের বৃদ্ধির জন্য ড্রোন আইন 2021 তৈরি করেছে, কোম্পানিগুলোকে দেশীয় ড্রোন উৎপাদনে উৎসাহিত করতে ইনসেন্টিভ দিচ্ছে,
ডিজিটাল স্কাই প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা ড্রোন পরিচালনায় সহায়তা করবে। তো যাই হোক, আশা করি খুবই তাড়াতাড়ি ভারত ড্রোন প্রতিযোগিতায় শক্তিশালী দেশগুলোর সাথে ব্যবধান কমিয়ে আনবে। আশা করি বিষয়টি আপনাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।